সবাইকে শুভেচ্ছা। আমরা আজকের ক্লাসে আলোচনা করছি গর্ভকালীন সময় এবং প্রসব সংক্রান্ত কাজে ব্যবহৃত শব্দগুলো। কিছু কিছু শব্দ লেখা থাকে না প্রেসক্রিপশনে বা ফার্স্ট অর্ডার বা ভর্তি রুগীতে কিছু কিছু শব্দ লেখা থাকে। এই গর্ভকালীন সময়ে বা প্রসব সংক্রান্ত কাজে আমরা যে সকল শব্দ ব্যবহার করে থাকি সেই সকল শব্দ নিয়ে আলোচনা করছি। দেখেন, গ্র্যাভিডা। গ্র্যাভিডার মানে হচ্ছে মোট গর্ভধারণের সংখ্যা। একটা মা কতবার গর্ভবতী হয়েছে এটাকে বলা হয় কি? গ্র্যাভিডা। কি বলা হয়? গ্র্যাভিডা। প্রাইমি গ্র্যাভিডা, যে মহিলা প্রথমবার গর্ভধারণ করেছেন, যে মায়ের প্রথম বাচ্চা পেটে এসেছে সেটা হলো প্রাইমি গ্র্যাভিডা। মাল্টি গ্র্যাভিডা, দ্বিতীয়বার এবং পরবর্তীতে গর্ভধারণ অর্থাৎ একের অধিক গর্ভধারণ করলে তাকে মাল্টি গ্র্যাভিডা বলে। দেখা যাচ্ছে যে মা একবারের চেয়ে বেশি গর্ভবতী হয়েছে, সেক্ষেত্রে তাকে বলা হবে কি? মাল্টি গ্র্যাভিডা। শয়ান, জরায়ুর লম্বালম্বী ব্যাসের সঙ্গে গর্ভস্থ শিশুর লম্বালম্বী অবস্থানের সম্পর্ককে শয়ান বলে। শয়ান তিন ধরনের হতে পারে, এটা লম্বালম্বী, আড়াআড়ি ও কোনাকুনি। প্রসবকালে শিশুর অবস্থা ও অবস্থান। অবস্থার মধ্যে পার্থক্য কি? এটা অবস্থা, আর কিভাবে আছে সেটা হচ্ছে অবস্থান। জি। শয়ন বা লাই, জরায়ুর লম্বালম্বী ব্যাসের সঙ্গে গর্ভস্থ শিশুর লম্বালম্বীর অবস্থানের সম্পর্ককে শয়ন বলে। শয়ন তিন ধরনের, একটা হচ্ছে লম্বালম্বী, একটা আড়াআড়ি, একটা হচ্ছে কোনাকুনি। আচ্ছা, ভঙ্গি বা অ্যাটিটিউড। দেখেন, গর্ভস্থ শিশুর মাথা বা হাত পায়ের সাথে দেহের সম্পর্ককে ভঙ্গি বলে। মাথা এবং হাত পায়ের সাথে দেহের যে সম্পর্ক, বাচ্চাটা কিভাবে আছে, কি ভঙ্গিতে আছে সেটা বলছে। শিশুর মাথা বুকের দিকে ঝুঁকে থাকলে এবং থুতনি বুকের সাথে লেগে থাকলে তার ভঙ্গি হবে ফ্লিক্স হেড। মাথা যদি বিপরীত দিকে থাকে তবে হবে এক্সটেন্ডেড হেড। উপস্থিতি বা প্রেজেন্টেশন, বাচ্চাটা কিভাবে আছে। শিশুর দেহের যে অংশটি জরায়ুর নিচের অংশের সংস্পর্শে থাকে তাকে উপস্থিতি বা প্রেজেন্টেশন বলে। নিম্নে 5 ধরনের উপস্থিতি দেওয়া হলো। একটা হচ্ছে সেফালিক বা মাথা নিচের দিকে থাকবে, ব্রিজ বা নিতম্ব নিচে থাকবে, শোল্ডার বা কাঁধ নিচের দিকে থাকবে, ফেস প্রেজেন্টেশন বা মুখটা নিচের দিকে থাকবে বাচ্চা, আর এটা ব্রো প্রেজেন্টেশন বা এই ভুরুটা জরায়ুর নিচের দিকে থাকবে। অবস্থান বা পজিশন, গর্ভস্থ শিশুর সহিত বস্তি দেশ মানে বোঝেন? বস্তি দেশ মানে কি? হ্যাঁ, এটা বস্তি দেশ। বস্তি দেশের বিভিন্ন পাশের সম্পর্ককে তার অবস্থান বলা হয়। যেমন গর্ভস্থ শিশুর অক্সিপুট যদি বস্তি দেশের সামনে বাম দিকে অবস্থান করে তবে তার অবস্থিত হবে লেফট অক্সিপুট অ্যান্টেরিয়র বা রাইট অক্সিপুট অ্যান্টেরিয়র বা রাইট অক্সিপুট পোস্টেরিয়র বা লেফট অক্সিপুট পোস্টেরিয়র। আবদ্ধতা, এঙ্গেজমেন্ট কি? দেখেন, গর্ভস্থ শিশুর মাথার সর্বোচ্চ ব্যাস যদি বস্তি গহ্বরে প্রবেশের পথ পার হয়ে যায় তখন তাকে এঙ্গেজমেন্ট বলা হয়। অর্থাৎ বাচ্চার মাথার সবচেয়ে চড়া অংশটি পেলভিকে ঢুকে যাবে। দেখা যাচ্ছে বাচ্চার সবচেয়ে চড়া অংশটি পেলভিকের দিকে ঢুকে গেছে। বাচ্চার ডেলিভারির সময় এগুলো নির্ণয় করা হয়, করে নোট ডাউন করা হয়। তাহলে এই যে শব্দগুলো, কি ধরনের অ্যাটিটিউড, কি ধরনের প্রেজেন্টেশন, কি ধরনের লাই বা বাচ্চার মাথাটা কোন দিকে আছে, এই শব্দগুলোই তো গর্ভবতী মা যখন ভর্তি হয় আমাদের লেবার ওয়ার্ডে তখন এই শব্দগুলো কি করে ওয়ার্ডারে লেখা হয়। যে এখন মনে করেন যে আমাদের তৃষা ডাক্তার, উনি ডিউটিতে আছেন, উনি এই কথাগুলো লিখে রাখলেন, তাহলে পরবর্তীতে যে ডাক্তার সাহেব ডিউটিতে আসবেন উনি যেন দেখে বোঝেন যে রুগীটা যখন ভর্তি হয়েছিল তখন বাচ্চার প্রেজেন্টেশনটা এরকম ছিল। এখন যদি উনি না লিখে রাখেন তাহলে পরবর্তী ডাক্তার এসে বুঝবে যে 2 ঘন্টা আগে রুগীর কি অবস্থা ছিল। তাহলে এই শব্দগুলো জানা জরুরি না? আচ্ছা, পরবর্তী চ্যাপ্টারে আলোচনা করছে। দেখেন, স্বাভাবিক প্রসবের কৌশল বা মেকানিজম অফ লেবার। প্রসবের কৌশল কি? বস্তি দেশের বাঁকানো পথ দিয়ে শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় যে বিভিন্ন ধরনের
গতিভঙ্গি হয় তাকে প্রসব কৌশল বলে। বাচ্চা যখন ডেলিভারি হচ্ছে পেলভিক দিয়ে, তখন এই যে বিভিন্ন ধরনের গতিভঙ্গি হয়, বাচ্চা কাত করে, সাইড করে, টান দিয়ে, এই যে গতিভঙ্গিগুলো, এটাকেই বলা হচ্ছে কি মেকানিজম অফ লেবার। স্বাভাবিক প্রসব কৌশল বা মেকানিজম অফ লেবার দেখেন, পেলভিসের বাঁকানো পথ দিয়ে শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় যে বিভিন্ন ধরনের গতিভঙ্গি হয় তাকে প্রসব কৌশল বলে। নিম্নে স্বাভাবিক প্রসব কৌশলের বর্ণনা দেওয়া হলো। একটা হচ্ছে ফ্লিক্সেশন বা নমনীয়তা। দেখেন, গর্ভস্থ শিশুর থুতনি বুকের সাথে লেগে যাবে, এই থুতনিটা বুকের সাথে লেগে যাবে। এই মস্তক ফ্লিক্সেশনের উপস্থিতি অঙ্গের আয়তনকে ছোট করে দেয়, যা মাথা নামাতে সাহায্য করে। এরকম থাকলে কি হবে, চড়া হয়ে গেল না, তার মাথা বেরোতে কষ্ট হয়। যদি এরকম থাকে তাহলে মাথাটা সহজেই বের হবে। নিচে নামতে থাকা, প্রসবের পুরো সময়টাতে শিশুর মাথা নিচের দিকে নামতে থাকে। এঙ্গেজমেন্ট বা আবদ্ধতা দেখেন, গর্ভস্থ শিশুর মাথার 5 ভাগের 3 ভাগ যখন পেলভিসের প্রবেশের পথ নিচের নেমে আসে, সেই অবস্থাকে আবদ্ধতা বা এঙ্গেজমেন্ট বলে। বাচ্চার মাথার 5 ভাগের 3 ভাগে বের হয়ে আসছে, তখন সেটা কি হয়েছে, এঙ্গেজমেন্ট হয়েছে। অন্তঃঘূর্ণন বা ইন্টারনাল রোটেশন, মস্তক ফ্লিক্সেশন অবস্থায় প্রসবের দ্বিতীয় ধাপে যখন মাথা আরো নিচের দিকে নামতে থাকে, তখন মাথা বস্তি গহ্বরের তলদেশ বা পেলভিক ফ্লোরে এসে বাধা পায় এবং মাথা বস্তি গহ্বরের ভেতরে ঢুকে যায় এবং মাথার অক্সিপুট পিউবিক সিম্ফাইসিসের নিচে থাকে। জরায়ু সংকোচনের সময় এবং সংকোচন নেই এমন অবস্থা যখন শিশুর মাথা প্রসবদ্বারে দেখা যায়, সে অবস্থাকে ক্রাউনিং বলে। মস্তক প্রসারণ বা এক্সটেনশন, অন্তঃঘূর্ণনের পর জরায়ু এবং পেটের মাংসপেশির চাপে শিশুর মাথা আরো নিচের দিকে নামতে থাকে। এই সময় শিশুর চিবুক মানে কি, চিবুক মানে কি, হ্যাঁ, বুক থেকে ছেড়ে যাবে, এইভাবে থেকে এরকম হয়ে যাবে, ঠিক আছে, তাই বলছে। এবং অক্সিপুট পিউবিক আর্সের নিচের দিক দিয়ে বের হয়ে আসে এবং এইভাবে মাথা প্রসারিত বা এক্সটেনশন হতে থাকে এবং আস্তে আস্তে শিশুর কপাল, মুখমণ্ডল এবং চিবুক পেরিনিয়ামের ওপর দিয়ে বের হয়ে আসে। প্রতিঘূর্ণন, যখন মাথা অন্তঃঘূর্ণন হয়ে যায় তখন কাঁধ মাথার সাথে মোচড়ানো অবস্থায় থাকে। মাথা প্রসব হওয়ার সাথে সাথে মাথা কাঁধের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং অক্সিপুট মায়ের পুরুর দিকে অবস্থান করে। এখানে দেখেন সুন্দর করে ছবি দেওয়া আছে। আচ্ছা, মস্তকের বহিঘূর্ণন, প্রতিঘূর্ণনের পর কাঁধ যখন নিচের দিকে নামতে থাকে তখন কাঁধ বস্তি কঠোর তলদেশে বাধাপ্রাপ্ত হয়। এর ফলে কাঁধের অন্তঃঘূর্ণন হয়ে থাকে এবং কাঁধের অন্তঃঘূর্ণনের ফলে মস্তকের যে ঘূর্ণন হয় তাকে মস্তকের বহিঘূর্ণন বলে, যার ফলে শিশুর মুখমণ্ডল মায়ের উরুর দিকে সম্পূর্ণ ঘুরে যায়। লেটারাল ফ্লিক্সেশন দেখেন, সামনের কাঁধ পিউপিসের নিচের দিকে যাবে এবং দেহ পার্শ্বে কাত হবে, পেছনের কাঁধ প্রসব হবে, দেহের বাকি অংশ সহজে একে অনুসরণ করবে। যেসব বিষয় করতে হবে, স্বাভাবিক কৌশলে প্রসব হতে দেবেন। প্রসবের সময় নার্স বা FWV-গণ যৌনিপথে হাত ঢুকাবেন না, টানাটানি করবেন না। যদি মনে হয় যে বাচ্চার মাথা আটকে আছে, মাকে অবশ্যই বসতে বলবেন। এতে বস্তিদেশ প্রসারিত হতে পারে। তার পরেও যদি অগ্রসর না হয় তাহলে জরুরি ভিত্তিতে ডাক্তারের পরামর্শ নিতে হবে। মাথা বের হওয়ার পর মস্তকের বহিঘূর্ণন পর্যন্ত অপেক্ষা না করে মাথা টেনে শরীর থেকে বের করার চেষ্টা করলে পেরিনিয়াম ছিঁড়ে যেতে পারে। এই যে স্বাভাবিকভাবে প্রসব না হয় আপনি যদি টানা হেঁচড়া করেন তাহলে কি মায়ের পেরিনিয়ামটা ছিঁড়ে যাবে। পেরিনিয়াম কোনটা, প্রসবের রাস্তা আর পায়খানার রাস্তার মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু, এটাই হচ্ছে কি পেরিনিয়াম। স্বাভাবিক প্রসব শুরু হওয়ার লক্ষণ, প্রথম ব্যথা, নিয়মিত পেটে এবং কোমরে ব্যথা হবে,
ক্রমশ স্থিতিকাল, তীব্রতা এবং ঘন ঘন ব্যথা বাড়তে থাকে। প্রসবকালীন স্রাব, জরায়ুর মুখ থেকে সামান্য রক্ত মিশ্রিত তরল আঠালো পদার্থ নির্গত হয়। ধীরে ধীরে জরায়ুর মুখ পাতলা ও ছোট হয় এবং খুলতে থাকে। ব্যথার সময় পানির থলি সামনের দিকে ফুলে ওঠে বা বালজিং হয়। প্রসব ব্যবস্থাপনার প্রথম শর্ত হলো মাকে কখনো একা রাখবেন না। প্রসবের তৃতীয় ধাপের ব্যবস্থাপনা। বাচ্চা প্রসবের পর থেকে গর্ভফুল, নাভিরঞ্জু, গর্ভঝিল্লি সম্পূর্ণভাবে বের হয়ে আসাকে প্রসবের তৃতীয় ধাপ বলা হয়। এই ধাপের স্থায়িত্বকাল 30 মিনিট। প্রসবের তৃতীয় ধাপ খুবই গুরুত্বপূর্ণ, কারণ গর্ভফুল দেরিতে প্রসব হলে অতিরিক্ত রক্তক্ষরণের ঝুঁকি থেকে যায়। যেসব মা আগে থেকে রক্ত স্বল্পতায় ভুগছে তাদের জন্য প্রসবের সময় যত কম রক্তক্ষরণ হয় ততই ভালো। আগে থেকে রক্ত স্বল্পতায় ভুগলে প্রসবের সময় বেশি রক্ত যেতে পারে। প্রসবের তৃতীয় ধাপে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড ফেজ অফ লেবার। প্রসবের পরপরই মায়ের পেটের ওপরে হাত দিয়ে জরায়ুতে আর কোনো বাচ্চা আছে কিনা নিশ্চিত হতে হবে। যদি পেটে বাচ্চা না থাকে তাহলে, অনেক সময় তো একটা বাচ্চা ডেলিভারি হয়েছে, বোঝা যায় না একটা বাচ্চা আছে কিনা, তাই না? যদি বাচ্চা না থাকে তাহলে কি করব? জন্মের পরপরে বাচ্চাকে দ্রুত ভালোভাবে মুছিয়ে নিন ও শ্বাস প্রশ্বাস যাচাই করুন বাচ্চা নিঃশ্বাস নিচ্ছে কিনা। প্রয়োজনে গরম রাখার ব্যবস্থা নিন এবং পেটের উপরের দিকে স্কিন টু স্কিন রাখুন। মায়ের পেটের উপরে বাচ্চাকে কি করতে হবে? শোয়ায় রাখতে হবে। বাচ্চা প্রসবের 1 মিনিটের মধ্যে মায়ের উরুর মাংসপেশিতে 10 ইউনিট 2 অ্যাম্পুল ইঞ্জেকশন অক্সিটোসিন দিন। নাভিরঞ্জু ধমনী স্পন্দন বন্ধ হয়ে গেলে বা বাচ্চা প্রসবের 2-3 মিনিট পর আটারি ফরসেপ দিয়ে পেরিনিয়ামের কাছাকাছি অবস্থানে ক্ল্যাম্প করুন এবং নাভিরঞ্জু কাটুন। জরায়ু সংকুচিত হলে সতর্কতার সাথে জরায়ুতে বিপরীতমুখী চাপ রেখে নাভিরঞ্জুতে নিয়ন্ত্রিত টান দিন। গর্ভফুল প্রসব করান। গর্ভফুল প্রসবের পরপরই মহিলার পেটের ওপরে হাত দিয়ে জরায়ু ম্যাসেজ করুন যতক্ষণ পর্যন্ত জরায়ু সংকুচিত বা শক্ত না হয়। ফলো আপ। গর্ভফুল প্রসব করানো। নাভিরঞ্জুটি ফরসেপ দিয়ে পেরিনিয়ামের কাছে ক্লাম্প করুন। এক হাতে ফরসেপ ধরুন। জরায়ু সংকোচনের সময় অপেক্ষা করুন। সংকোচনের জন্য অপেক্ষা করুন। আপনার একটি হাত সিম্ফাইসিস পিপিসের ওপরে এমনভাবে রাখুন যেন হাতের তালু মায়ের নাভির দিকে থাকে এবং হাত দিয়ে হালকাভাবে ওপরের দিকে চাপ দিতে থাকুন। একই সাথে ফরসেপ ধরা হাত দিয়ে নাভিরঞ্জুটি নিচের দিকে হালকা হাতে টান দিন। গর্ভফুলটি যোনি মুখে দেখা গেলে 2 হাতে সেটিকে তুলে নিন। ঝিল্লি বের করে আনার জন্য হালকাভাবে ওপরে নিচে ওঠানামা করান যা পেঁচাতে থাকুন। গর্ভফুলটি একটি পাত্রে রাখুন। জরায়ু পর্যাপ্ত সংকুচিত হওয়া পর্যন্ত জরায়ুতে হালকাভাবে ম্যাসেজ করুন। গর্ভফুল পরীক্ষা করুন। কি পরীক্ষা করবো? সম্পূর্ণ গর্ভফুলটা আসছে কিনা। প্রসবের তৃতীয় ধাপে নবজাতকের পর্যবেক্ষণ ব্যবস্থাপনা। নবজাতককে মা থেকে আলাদা করবেন না। নবজাতকের প্রতি সদয় হন। শিশুর নাক মুখ পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিন। একটি পরিষ্কার কাপড়ে জড়িয়ে শিশুকে মায়ের কোলে দিন। ভিজা কাপড় সরিয়ে নিন। ভূমিষ্ঠ শিশুর জন্য লক্ষণীয় বিষয়সমূহ: শিশু নড়াচড়া করছে কিনা, তার গায়ের রং কেমন, গায়ের রং পিঙ্ক কালার হবে। আচ্ছা, শ্বাস প্রশ্বাস ঠিক মতো নিতে পারছে কিনা, কোনো জন্মগত ত্রুটি আছে কিনা, শিশুর নাভি ঠিক মতো বাঁধা হয়েছে কিনা, শিশুর ওজন কত। শিশুকে যত তাড়াতাড়ি সম্ভব শাল দুধ খাওয়ানোর জন্য মাকে সাহায্য করুন। নবজাতকের স্বাভাবিক বৈশিষ্ট্য সমূহ: গর্ভের সময়কাল 37 সপ্তাহ থেকে 42 সপ্তাহ হবে। ওজন হবে 2.5 থেকে 5 কেজি। রং হবে গোলাপি। শ্বাস থাকবে 30 থেকে 59 প্রতি মিনিটে। তাপমাত্রা থাকবে 97.70 থেকে 99.60 ফারেনহাইট। মলত্যাগ: জন্মের 24 ঘন্টার মধ্যে মলত্যাগ করবে। মূত্রত্যাগ 48 ঘন্টার মধ্যে মূত্রত্যাগ করবে। জন্মের পরপরই মায়ের দুধ খেতে সক্ষম হবে। প্রসবের কৌশল জানা প্রয়োজন। প্রসবের সময় কমিউনিটি প্যারামেডিক যৌনিপথে হাত ঢুকাবেন না, টানাটানি করবেন না। স্বাভাবিক কৌশলে প্রসব হতে দেবেন। যদি শিশু আটকে যায় অবশ্যই মাকে বসতে বলবেন যেন বস্তিদেশ প্রসারিত হয়। তারপরে যদি অগ্রসর না হয় তাহলে জরুরি ভিত্তিতে হাসপাতালে পাঠিয়ে দিতে হবে। মাথা বের হওয়ার পর
মস্তকের বহির্গুণন পর্যন্ত অপেক্ষা না করে অযথা টেনে শরীর বের করতে চেষ্টা করলে পেরিনিয়াম ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে আজকে দুইটা পাঠ করলাম আমরা, একটা স্বাভাবিক প্রসবের কৌশল এবং স্বাভাবিক প্রসবে বা গর্ভকালীন সময় ব্যবহৃত শব্দাবলী। আগামী দিনে এই দুটো পাঠ আমরা পড়ে নেব। ধন্যবাদ সবাইকে।